নমস্কার, ইউরোপিয়ান ফুটবলের আরেকটি আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবপম, আমার সাথে রয়েছে সুপ্রদীপ ঘোষাল, কৃষ্ণেন্দু সান্যাল এবং ঋতম মুখার্জি। আপনারা জানেন যে আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ 2020 যেটা এখন 2021 হচ্ছে, সেটার গ্রুপগুলির অ্যানালিসিস নিয়ে আপনাদের সামনে অলরেডি 3টে পর্ব উপস্থিত করেছি। গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি, এই 3টে পর্বই অনলাইনে রয়েছে। আপনারা যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারেননি তাদের জন্য লিঙ্কটা নিচে দেওয়া থাকলো। আপনারা গিয়ে ওটা দেখে এসে তারপরে গ্রুপ বিটা দেখতে পারেন, বা এটা দেখে নিয়ে তারপরেও গিয়ে আপনারা বাকিগুলো দেখে নিতে পারেন। গ্রুপ ডি আমাদের সামনে আজকে অ্যানালিসিসটা তুলে ধরবে হচ্ছে কৃষ্ণেন্দু সান্যাল। কৃষ্ণেন্দু। ওকে, গ্রুপ ডি যদি আমরা দেখি, ফিফা র্যাঙ্কিং এর নিরিখে ইংল্যান্ড হচ্ছে এই টিমের বেস্ট, ইংল্যান্ড হচ্ছে এই গ্রুপের বেস্ট টিম। ইংল্যান্ডের স্কোয়াড অন পেপার অলওয়েজ স্ট্রং, সবসময় ভালো লাগে। পেরেনিয়াল আন্ডার অ্যাচিভার্স অফ ইন্টারন্যাশনাল ফুটবল। 1966 এর পরে যদি দেখা যায় ইংল্যান্ড নকআউট ফেজে কোনো বড় টিমকে হারায়নি, এক্সেপ্ট 1996 স্পেন কোয়ার্টার ফাইনাল ইউরো 1996। তখন সেই স্পেন টিমও মারাত্মক কোনো স্ট্রং টিম ছিলেন। তো ইংল্যান্ডকে নিয়ে আবার অনেকেরই আশা আছে এই বছর, কেন কি ইংল্যান্ডের ট্যালেন্ট অনেক, মিডফিল্ড ভালো, ফরওয়ার্ড লাইন ভালো, ডিফেন্সটা একটু উইক, কিন্তু বেন হোয়াইট যিনি ব্রাইটনের হয়ে লাস্ট বছর খেলেছিলেন তাকে লাস্ট পয়েন্টে ঢুকিয়ে ডিফেন্সটাকে একটু স্ট্রং করা হয়েছে। কিন্তু যদি আমরা স্টার্টিং 11 দেখি ইংল্যান্ডের স্টার্টিং 11 4-3-3 হয়, 4-2-3-1 হয়, 4-1-3-2 হয়, বিভিন্ন ফরমেশনে গ্যারেথ সাউথগেট যিনি ইংল্যান্ডের ম্যানেজার উনি স্টার্টিং 11 করেন। আর গ্যারেথ সাউথগেটের বেসিক ফান্ডা হলো উনি প্রচন্ড সেফ খেলেন। যেহেতু ইংল্যান্ডের ডিফেন্সটা একটু উইক, ওনারা ডিফেন্সিভ মিডফিল্ডে বেশি খেলেন, সেই ডিফেন্সটাকে প্রোটেক্ট করার চেষ্টা করেন। তো আমার প্রেডিকশন হলো এবার ওনারা 4-2-3-1 খেলবেন। ডিফেন্সিভ মিডফিল্ডে খেলবেন ডেকল্যান রাইস ওয়েস্ট হ্যামের, আর লিডস ইউনাইটেডের ক্যালভিন ফিলিপস। গোলকিপারে জর্ডান পিকফোর্ডের ফর্ম আপ অ্যান্ড ডাউন থাকেন, কিন্তু সাউথগেট ওনাকে এখনো ট্রাস্ট করেন, তো পিকফোর্ড ডেফিনেটলি স্টার্ট করবেন। ডিফেন্সে যদি 4জন ডিফেন্ডার হয়ে খেলা হয় তাহলে লুক শ লেফট ব্যাকে খেলবেন। এবার ম্যানচেস্টারে ওনার রিসার্জেন্স হয়েছে, দুর্ধর্ষ খেলেছেন এই সিজন। লেফট ব্যাক খেলবেন রিস জেমস। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড বোধহয় খেলতেন, কিন্তু উনি জাস্ট টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ইনজুর্ড হয়েছেন, উনি আর টুর্নামেন্টে নেই। উনি রিস জেমস যে চেলসির হয়ে দুর্ধর্ষ খেলেছেন এই বছর, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খুব ভালো পারফর্ম করেছিলেন। সেন্ট্রাল ডিফেন্সে ওনাদের অনেক অপশনস আছে, কিন্তু ওনাদের বেস্ট অপশন হলো জন স্টোনস আর হ্যারি ম্যাগুয়ার। হ্যারি ম্যাগুয়ার এখনো ফিট কিনা, এখনো ওনার ফিটনেস নিয়ে ধোঁয়াশা আছে। তো জন স্টোনস এর সঙ্গে বেন হোয়াইট, যিনি লাস্ট মিনিটে ঢুকেছেন অ্যাজ ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড রিপ্লেসমেন্ট, উনি খেলতে পারেন। যদি ম্যাগুয়ার ফিট থাকে ম্যাগুয়ার ডেফিনেটলি স্টার্ট করবে। ফরওয়ার্ড লাইনে ইংল্যান্ডের অপশনস অনেক, স্পেশালি হ্যারিকেনের পেছনে কারা কারা খেলবে। হ্যারিকেন স্টার্ট করবেন, ডেফিনেটলি স্টার্ট করবেন। ইংল্যান্ডের বেস্ট প্লেয়ার, ইংল্যান্ডের ক্যাপ্টেন, বোধহয় ইংল্যান্ডের বেস্ট এভার গোলস, বোধহয় শিয়ারের পরে এত ভালো গোল স্কোরার ইংল্যান্ড পায়নি। অনেক ভালো ফরওয়ার্ড এসছেন, কিন্তু কেনের মতন কনসিস্টেন্ট ফরওয়ার্ড ইংল্যান্ড আর পায়নি। তার ডান দিকে খেলবেন হচ্ছে জেডন স্যানচো, ডটমন্ডের সেকেন্ড হাফ অফ সিজন দুর্ধর্ষ খেলেছেন। বাঁ দিকে খেলবেন রাশফোর্ড আর ফিল ফর্ডেন নিয়ে প্রশ্ন আছে, কে খেলবেন? রাশফোর্ড খেলবেন না ফর্ডেন খেলবেন? ফর্ডেন খুব ভালো খেলেছেন এবার সিটি হয়ে, কিন্তু আমার মনে হয় ফরেনকে যদি নাম্বার 10-এ খেলানো হয়, উনি 4টে পজিশন খেলতে পারেন ফরওয়ার্ড লাইনে। যদি নাম্বার 10 খেলানো হয় আর রাশফোর্ডকে যদি খেলানো হয়, তাহলে ফরওয়ার্ড লাইনটা অনেক বেশি স্ট্রং হয়। এবার যদি বলা হয় ইংল্যান্ডের বেস্ট প্লেয়ারকে, নিঃসন্দেহে হ্যারিকেন 2018 ওয়ার্ল্ড কাপের গোল্ডেন বুট উইনার। এই বছরও ইভেন টটেনহাম 7th ফিনিশ করেছেন প্রিমিয়ার লিগে, কিন্তু উনি প্রিমিয়ার লিগের টপ স্কোরার। এত কনসিস্টেন্ট গোল স্কোরার বোধহয় লেভানডস্কি ছাড়া ইউরোপিয়ান ফুটবলে আর নেই এই সময়। তো হ্যারিকেন ডেফিনেটলি স্টার্ট, ওনার উপরে ইংল্যান্ড টিম ডিপেন্ড করছে ফর গোলস। উনি নিজের খেলা আরো ইমপ্রুভ করেছেন লাস্ট সিজন, উনি আরো বেশি ভালো ক্রিয়েট করতে পারেন। গোল স্কোরার তো উনি টপ ক্লাস ছিলেন, এখন দুর্ধর্ষ একজন ক্রিয়েটার হয়ে গেছে। তো হ্যারিকেন 2018 যে হ্যারিকেন দেখেছিলেন
তার থেকে আরো অনেক বেটার ফুটবলার 2021-এর ইউরোতে দেখবে। আর ইয়াং প্লেয়ার টু ওয়াচ আউট ফর, ইংল্যান্ডে অনেক ইয়াং প্লেয়ার আছে। ক্যালভিন ফিলিপসের প্রথম বড় টুর্নামেন্ট, উনি খুব ভালো প্লেয়ার, লিডসের হয়ে নাম্বার 10, ওনাকে বলা হয় ইয়র্কশায়ার পিডলো। এত ভালো লিডসের খেলেছেন, ওনাকে বলা হয় ইয়র্কশায়ার পিডলো। খুব ভালো প্লেয়ার। কিন্তু যদি কোনো ইয়াং প্লেয়ারকে দেখতে হয় যে আপনাকে সারপ্রাইজ করতে পারেন, কিন্তু যারা ইউরোপিয়ান ফুটবল রেগুলার দেখেন তারা সারপ্রাইজ হবে না, তার নাম হচ্ছে জুড বেলিংহাম। 17 বছর বয়স, বরুসিয়া ডর্টমুন্ডের প্লেয়ার, আর লাস্ট ইয়ার ডর্টমুন্ড জয়েন করেছিলেন। যারা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালটা এই বছর দেখেছেন ম্যানচেস্টার সিটির এগেইনস্টে, তারা বেলিংহামের কোয়ালিটি নিশ্চয়ই দেখেছেন। এত কম বয়সী প্লেয়ার, এতটা অ্যাসিওর্ড, এতটা কমব্যাটিভ মিডফিল্ডে খুবই কম দেখা যায়। ওনার সিলিং বিরাট, আর এই টুর্নামেন্টে ওনার ব্রেক থ্রু টুর্নামেন্ট হতে পারে। উনি আরো অনেক টুর্নামেন্ট খেলবেন, কিন্তু এই টুর্নামেন্টে যদি মনে করেন জুড বেলিংহামকে যদি স্টার্ট করানো হয়, কেন কি জর্ডান হেন্ডারসন ইনজিয়ার্ড, যদি একটা রিস্ক নেন সাউথগেট যে বেলিংহামকে একটা কোনো একটা ম্যাচে স্টার্ট করলেন। 2004-এর ইউরোতে ওয়েইন রুনি যে ইম্প্যাক্টটা করেছিলেন, সেই ইম্প্যাক্টটা আপনি বেলিংহাম থেকে দেখতে পারেন মিডফিল্ডে। সেই রিস্কটা সাউথগেট নেবেন কিনা আমি জানি না, কারণ সাউথগেট অনেক বেশি সেফ ম্যানেজার। ডেকল্যান রাইস, ক্যালভিন ফিলিপস এদের উপরই ডিপেন্ড করবেন যদি হেন্ডারসন ফিট থাকে। যদি বেলিংহাম স্টার্ট করে আপনি সারপ্রাইজ হবেন, এত কোয়ালিটি 17 বছর বয়সে কম দেখা। নেক্সট টিম হচ্ছে ক্রোয়েশিয়া, 2018 ওয়ার্ল্ড কাপ ফাইনালিস্ট। 1998-এর ক্রোয়েশিয়ার থার্ড টিম, সবাই মনে হয় যারা থার্ড ফিনিশ করেছিলেন ওয়ার্ল্ড কাপে, খুব বিলাভেড টিম, সবার সেকেন্ড টিম ছিলেন সেই টুর্নামেন্টে। ক্রোয়েশিয়া 2018 থেকে মারাত্মক কোনো চেঞ্জ হয়নি স্কোয়াডে, সেটা একটা বড় কারণ যে ক্রোয়েশিয়া এই বছর মারাত্মক এগোতে পারবেন। একটু এজেড স্কোয়াড। ওনাদের বেস্ট প্লেয়ার লুকা মডরিচ, যার অলরেডি 34 বছর বয়স হয়ে গেছে, ওনার উপরে পুরো টিমটা ডিপেন্ড করবে। উনি যদি ভালো খেলেন ক্রোয়েশিয়া অনেক এগোবে, যদি ওনার ফর্ম ইফি থাকে তাহলে ক্রোয়েশিয়ার একটু প্রবলেম আছে। ক্রোয়েশিয়া খেলেন হচ্ছেন 4-3-3, খুবই চেনা ফরমেশন। রাইট ব্যাক খেলেন হচ্ছে ভার্সালকো, উনি খেলেন অ্যাথলেটিকো মাদ্রিদে, ভালো প্লেয়ার। আর এই ডোমাগজ ভিদার নামটা আপনারা 2018 দেখেছিলেন, খুব কম্ব্যাটিভ ডিফেন্ডার, খুব ভালো ডিফেন্ড করতে পারেন, কিন্তু ওনারও বয়স হয়ে গেছে, ওনারও ক্লাব ফর্ম খুব একটা ভালো না। আর আরেকজন যিনি এবার ওনাদের এক্সপিরিয়েন্স ডিফেন্ডারকে রিপ্লেস করেছেন, সেটা হচ্ছে দুজে কালেটা। লিগ ওয়ানে খেলেন, লিগ ওয়ানে মার্সের হয়ে এবার ওনার ফর্ম অনেকেই দেখেছেন, বেশ ভালো প্লেয়ার, অনেক বড় ক্লাবের সঙ্গে লিঙ্ক হয়েছেন লাস্ট 6 মাসে। মনে হয় জানুয়ারি উইন্ডোতে লিভারপুলের সঙ্গে লিঙ্ক হয়েছিলেন দুজে কালেটা। আর আরেকজন প্লেয়ার টু ওয়াচ আউট ফর এই বছর ক্রোয়েশিয়ার টিমে, ওনাদের লেফট ব্যাক জর্না ব্যারিসিচ। রেঞ্জার্সে খেলেন, রেঞ্জার্সের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার বলা যায়। জর্না ব্যারিসিচ লেফট ব্যাকে প্রায় প্রত্যেকটা ম্যাচে স্টার্ট করেছিলেন রেঞ্জার্সের হয়ে। ভালো ডিফেন্ডার, আর সেকেন্ডলি অসাধারণ ক্রস ধরাতে পারেন। বাদিক থেকে জর্না ব্যারিসিচের লেফট ফুট খুবই সুন্দর ক্রস ধরাতে পারেন। এটা ওনার প্রথম বড় টুর্নামেন্ট, তো ব্যারিসিচের উপরে নজর রাখবেন। আরো ক্রোয়েশিয়ার ভালো প্লেয়ার ইভান পেরিসিচ আছেন, আন্তে রেবিচ ডান দিক থেকে ভালো পেস আছে ওনারা কাউন্টারে ক্রোয়েশিয়া আপনাকে হার্ট করতে পারে। আর ফরওয়ার্ড লাইনে খেলবেন হচ্ছেন, যারা লিড করবেন ক্র্যামারিচ। এবার চেনা পরিচিত নাম মারিও মানজুকিচ আর টিমে নেই, তো ওনাকে রিপ্লেস করেছেন ক্র্যামারিচ। মিডফিল্ড ক্রোয়েশিয়ার বেশ স্ট্রং। ডিফেন্সিভ মিডফিল্ডে খেলবেন হচ্ছে ব্রজোভিচ, যে এবার ইন্টারে অ্যাজ ইউজুয়াল সেকেন্ড হাফ অফ দ্য সিজন খুব ভালো খেলেছেন। ওনার উপরে ডিপেন্ড করবে যে ডিফেন্সটাকে কতটা তৈরি করা যায়। তার সঙ্গে খেলবে হচ্ছে ভ্লাসিচ। আর ক্রিয়েটিভিটি যদি তার কারোর উপর ডিপেন্ড করে, সে হচ্ছে লুকা মডরিচ, ক্রোয়েশিয়ার সবার থেকে বড় ইম্পর্টেন্ট প্লেয়ার, বোধহয় ক্রোয়েশিয়ার ওয়ান অফ দ্য ন্যাশনাল আইকন। মডরিচ ক্রোয়েশিয়ার, আপনারা যদি যারা 90s ফুটবল ফলো করেছেন, মডরিচের আইকন স্ট্যাটাস এখন ক্রোয়েশিয়ার বোধহয় বোবানের সঙ্গে কম্পেয়ার করা যেতে পারে। উনি বিরাট বড় প্লেয়ার, রিয়াল মাদ্রিদের হয়ে অসংখ্য ট্রফি জিতেছেন, ব্যালন ড'র জিতেছেন, প্রচন্ড কালচার মিডফিল্ডার। এই বয়সেও রিয়াল মাদ্রিদে এখনো স্টার্ট করেন, রেগুলারলি স্টার্ট করছেন, রেগুলারলি খেলছেন। ওনার উপরে ক্রোয়েশিয়া ডিপেন্ড করে আছে। 2018 ওয়ার্ল্ড কাপ খুব ভালো খেলেছিলেন,
উনি ক্যারি করেছিলেন টিমটাকে। 2018 ওয়ার্ল্ড কাপে ক্রোয়েশিয়া যেটা সেই বছর প্রবলেম হয়েছিল যে ওনারা ফাইনালের আগে 3টে ম্যাচ 120 মিনিট খেলেছিলেন, ফাইনালে ক্রোয়েশিয়াকে খুব টায়ার্ড মনে হয়েছিল। ক্রোয়েশিয়ার ওই প্রবলেমটা এই বছরও থাকতে পারে, কারণ ক্রোয়েশিয়ার এখনো টপ ভালো গোল স্কোরার এখনো নেই। ক্রামারিচ ভালো প্লেয়ার, বাট উনি সেই লিথাল গোল স্কোরার না। লিথাল গোল স্কোরারের অভাব এই ক্রোয়েশিয়ান টিমে আছে। সো মিডফিল্ডের উপরে ক্রোয়েশিয়ান টিম ডিপেন্ড করছে টিমটাকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য। দে আর স্টিল গুড এনাফ টু ফিনিশ সেকেন্ড। ইংল্যান্ড এই টিমের এই গ্রুপের ক্লিয়ার ফেভারিটস, কিন্তু ইংল্যান্ড যদি একটু নড়বড়ে হয় তাহলে ক্রোয়েশিয়া টপ করতে পারেন। আপনারা ধরে নিতে পারেন ইংল্যান্ড আর ক্রোয়েশিয়া এই গ্রুপ থেকে ফার্স্ট সেকেন্ড যে কোনো একটা কম্বিনেশনে উঠবেন। থার্ড টিম হচ্ছে চেক রিপাবলিক। ফিফা র্যাঙ্কিং 40। চেক রিপাবলিক খুব একটা বেশি ফেমাস টিম না, খুব একটা লোকে এই বছর এই গ্রুপে পাত্তাও দিচ্ছে না, কারণ কি ওনাদের পরে আরেকটা টিম আছে যারা বহু বছর পরে এবার ইউরো খেলছেন, তাদের নিয়ে আমরা পরে কথা বলবো। চেক রিপাবলিকের সবার থেকে বড় প্লেয়ার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সুচেক। সুচেক এবার উনি ডিফেন্সিভ মিডফিল্ডার। উনি ডিফেন্সিভ মিডফিল্ডার যে এবার প্রায় 10 থেকে 15 প্রিমিয়ার লিগ গোল করেছে। সুচেক মিডফিল্ডটাকে ক্যারি করে, তার সঙ্গে খেলেন হচ্ছেন হোলস, আরেকজন খুব কম্ব্যাটিভ মিডফিল্ডার। ডিফেন্সে সেলুস্কা ব্রাবেচ যারা বহুদিন ধরে খেলছেন। আরেকজন রাইট ব্যাক খেলেন ভ্লাদিমির কুফাল, 30 বছর বয়স, ওয়েস্ট হ্যামের হয়ে। এই বছর উনি হচ্ছে সুচেকের ওয়েস্ট হ্যাম টিমমেট। রাইট ব্যাকে উনি খুব ভালো ডিফেন্ডার, আর অ্যাটাকেও খুব মন্দ না। মানে আমি বলবো না উনি দুর্ধর্ষ অ্যাটাকিং ফুল ব্যাক, কিন্তু কাজ চালিয়ে যাওয়ার মতন ইন্টারন্যাশনাল ফুটবলের লেভেলে উনি প্লেয়ার কুফার। দুজনেই খেলতেন আগে ওনারা আগে খেলতেন চেক রিপাবলিকে, এখন এনারা এসছেন এখানে ওয়েস্ট হ্যামে। দুজনেই স্টার্টিং প্রিমিয়ার লিগ ওয়েস্ট হ্যাম টিম, যারা এবার 6 ফিনিশ করেছেন, ওনারা রেগুলারলি খেলেছেন। লাইন লিড করে প্যাট্রিক শিক। প্যাট্রিক শিকের নাম যারা ইটালিয়ান ফুটবল ফলো করেন তারা জানেন। প্যাট্রিক শিক রিলায়েবল গোল স্কোরার না হলেও কিন্তু একটা ইন্টারন্যাশনাল কোয়ালিটি ফুটবলার। ওনার গোলের চোখ আছে, প্যাট্রিক শিকের উপর ডিপেন্ড করবেন। আরেকজন ইয়াকুব ইয়াঙ্কো, উনি ডান দিক থেকে খেলেন, উনি বাড়ি থেকে খেলেন। উনি ডান দিকেও মাঝে মাঝে স্টার্ট করেন, কিন্তু উনি মেনলি বাড়ি থেকে খেলেন। ইয়াকুব ইয়াঙ্কো যারা ইউরোপিয়ান ফুটবল ফলো করে তাদের নামটা পরিচিত মনে হবে। কিন্তু যদি ক্রোয়েশিয়া যদি এবার কোনো প্লেয়ারকে ওয়াচ আউট করতে হয়, 18 বছরে অ্যাডাম হলচেক, সেন্টার ফরওয়ার্ড, 18 বছর বয়স, ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড প্লেয়ার্স টু কাম আউট ফ্রম চেক রিপাবলিক বলা হচ্ছে। উনি খেলেন হচ্ছেন স্পার্টা প্রাগে, ওয়ান অফ দ্য বিগেস্ট টিমস ইন চেক রিপাবলিক, স্পার্টা প্রাগ। অ্যাডাম হলচেক হচ্ছে ওনাদের এবার ওয়াইল্ড কার্ড। খুব কম লোকে দেখেছেন, খুব ইয়াং প্লেয়ার, অনেক বড় ক্লাবের সাথে অলরেডি লিঙ্ক হয়ে গেছেন এই বছর। উনি বোধহয় এখন স্পার্টা প্রাগ ছাড়বেন না, ছাড়া উচিত না, কিন্তু ওনার উপরে এবার নজর রাখবেন। লাস্ট ইয়ার স্পার্টা প্রাগের হয়ে 19 খানা ম্যাচে 15 খানা গোল করেছে। তো গোলের চোখ আছে, খুব ইয়াং প্লেয়ার, খুব কম লোকে দেখেছেন, অ্যানালিসিস হয়নি। সো হি উইল সারপ্রাইজ আ লট অফ থিংস ইন দিস গ্রুপ। আর এই গ্রুপের শেষ টিম, আর এই গ্রুপের ওয়াইল্ড কার্ড, আমার মনে হয় এই গ্রুপের ওয়াইল্ড কার্ড স্কটল্যান্ড। 1998 এর পরে প্রথম কোনো বড় টুর্নামেন্টে কোয়ালিফাই করেছে। বহু বছর ধরে চেষ্টা করছেন, বহু বছর পরে 23 বছর পরে ওনারা একটা বড় টুর্নামেন্ট খেলছেন। কিন্তু তার মানে এই নয় স্কটল্যান্ডের টিম খুব খারাপ। স্কটল্যান্ডে যদি স্কোয়াড দেখা যায়, প্লেয়ার আছে অনেক ইন্টারন্যাশনাল, অনেক যারা স্কটিশ লিগ ফলো করেন না তাদের বোধহয় তাদের চিনতে একটু অসুবিধা হবে, কিন্তু যারা স্কটিশ লিগ রেগুলারলি ফলো করেন তারা জানবেন যে এই টিমে অনেক ট্যালেন্ট আছে, আর তারা সারপ্রাইজ করতে পারে যে কোনো টিমকে। এই গ্রুপ থেকে ওনারা যদি কোয়ালিফাই করেন, আমাদের গোলকিপার ক্রেগ গর্ডন, বহুদিন ধরে স্কটল্যান্ডের নাম্বার 1 গোলকিপার, এই বছর উনিই থাকবেন। লেফট ওনারা খেলেন হচ্ছেন 3-5-2 ডিফেন্সিভ। স্টিভ ক্লার্ক ওনাদের ম্যানেজার, খুব ডিফেন্সিভ টিম, নিজের টিমের লিমিটেশনস জানেন। নিজের টিমের লিমিটেশন জানেন বলেই ডিফেন্সিভ খেলেন। 3-5-2 খেলেন, সেন্টার ব্যাকে খেলবেন, মাঝখানে লিয়াম কুপার, লিডস ইউনাইটেড ক্যাপ্টেন,
লিয়াম কুপারকে বলা হতো একসময় লিগ ওয়ান কুপার, কারণ কি লোকে মনে করতো যে ওনার ওই লিগ ওয়ানটাই ওনার, তার থেকে বেশি উনি ওপরে উঠতে খেলতে পারবেন না। কিন্তু লিডস এর হয়ে চ্যাম্পিয়নশিপে ক্যাপ্টেন করে লিডস কে প্রিমিয়ার লিগে ওঠান। তারপরে এই বছর ইনজুর্ড হওয়ার আগে পর্যন্ত লিয়াম কুপার ওয়ান অফ দ্য ফার্স্ট টিমস অন লিডস টিম শিট, যারা এবার 10th ফিনিশ করেছেন প্রিমিয়ার লিগে। তো লিয়াম কুপার মাঝখানে স্টার্ট করবেন, বাঁ দিকে খেলবেন কিরান টিয়ারনি, দুর্ধর্ষ প্লেয়ার, সেন্টার ব্যাক, লেফট উইং ব্যাক তিনটে রোল খেলতে পারেন, আর ফিউচার আর্সেনাল ক্যাপ্টেন বলা হচ্ছে। আর ডান দিকে খেলবেন হচ্ছেন একজন মিডফিল্ডার, তাদের দ্বারা আপনি দেখেছেন মিডফিল্ডে স্কট ম্যাকটমিনে, কিন্তু স্কট ম্যাকটমিনেকে স্কটল্যান্ড ম্যাক্সিমাম ইউজ করেছেন সেন্ট্রাল ডিফেন্সে অ্যাজ পার্ট অফ দ্য 3-man ডিফেন্স। মিডফিল্ড হচ্ছে ক্যালাম ম্যাকগ্রেগর, সেল্টিকের মোস্ট প্রবাবলি সেল্টিকের ফিউচার ক্যাপ্টেন, রস টার্নবুল, উনিও সেল্টিকের প্লেয়ার, আর জন ম্যাগিন অ্যাস্টন ভিলার মিডফিল্ডার। খুব সলিড মিডফিল্ড। ক্যালাম ম্যাকগ্রেগর অ্যাটাক একটু ক্রিয়েটিভিটি প্রোভাইড করবেন, রস টার্নবুল আর ম্যাগিনের উপরে ডিপেন্ড করবে ডিফেন্সটাকে প্রোটেক্ট করে। লেফট উইং ব্যাক খেলবেন হচ্ছে লিভারপুলের অ্যান্ডি রবার্টসন, রাইট উইং ব্যাক খেলবেন হচ্ছে নিউক্যাসলের রায়ান ফ্রেজার। ফরওয়ার্ড লাইনটা একটু গোলমেলে, চে অ্যাডামস খেলবেন, এবছর রিসেন্টলি স্কটিশ সিটিজেনশিপ পেয়েছেন, উনি সাউথহ্যাম্পটনের স্ট্রাইকার, উনি স্টার্ট করবেন। তার সঙ্গে স্টার্ট করবেন লিন্ডেন ডাইকস। প্লেয়ার টু, দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার ইন দিস টিম আমার মনে হয় স্কট ম্যাকটমিনে। মিডফিল্ড খেলতে পারেন, সেন্টার ব্যাক খেলতে পারেন, খুব ইম্পর্টেন্ট প্লেয়ার। ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে এবছর খুব ভালো খেলেছেন। ইউরোপা লিগ ফাইনাল যেটা ইউনাইটেড হারেন, সেই সেই ফাইনালের বেস্ট প্লেয়ার উনিই ছিলেন। স্কট ম্যাকটমিনের উপরে এবার স্কট ম্যাকটমিন কোথায় ইউজ করা হবে তা সেটাও দেখতে হবে। মোস্ট প্রবলি ওনাকে ডিফেন্স ইউজ করা হবে। প্লেয়ার টু ওয়াচ আউট ফর চেলসির 19 বছরের মিডফিল্ডার বিলি গিলমোর। বিলি গিলমোর এবার চেলসিতে চান্স কম পেয়েছেন থমাস তুশেল আসার পরে, বাট এনাফ কোয়ালিটি আছে যে ওনার ওপরও একটা টুক্কা স্টিভ ক্লার্ক খেলতে পারেন মিডফিল্ডে, যদি রস টার্নবুলের জায়গায় যদি বিলি গিলমোর খেলানো যায়। খুব ভালো কালচার প্লেয়ার। যদি কাউকে মনে করায় স্কটল্যান্ডের না মনে করেন, ইংল্যান্ডের যদি মনে করেন, তাহলে অনেকটা পল স্কোলস মোল্ডের প্লেয়ার। ডিপ থেকে বল বাড়ান, সুন্দর খুব ভালো পাসিং, খুব ভালো পাসিং অ্যাবিলিটি। স্কোলসের থেকে একটু বেটার ট্যাকেল করেন ফর শিওর। আর ফাইনালি লাস্ট টুর্নামেন্ট মোস্ট প্রবাবলি ক্রেগ গর্ডন, 38 বছর বয়স, বহুদিন ধরে স্কটল্যান্ড নাম্বার 1। স্কটল্যান্ড যদি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই না করেন, এটা মোস্ট প্রবাবলি ওনার এটা লাস্ট বড়। এই গ্রুপ থেকে ইংল্যান্ড আর ক্রোয়েশিয়া ফার্স্ট আর সেকেন্ড হয়ে যে কোনো একটা কম্বিনেশনে ওঠা উচিত। থার্ড আমার বাজি থাকবে হচ্ছে স্কটল্যান্ডের ওপরে। আর আমি এটাও বলতে পারি যে স্কটল্যান্ড ওয়ান অফ দ্য থার্ড বেস্ট টিমস হয়ে লাস্ট 16-এ যাবে। এটা আমার প্রেডিকশন এই গ্রুপে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। আমি আমার মতে ওইখানে একটু আলাদা হবে। ইংল্যান্ড অবভিয়াসলি, ইংল্যান্ড আর ক্রোয়েশিয়া যাবে। কে 1 হবে কে 2 হবে সেটা হয়তো জানি না, হয়তো ইংল্যান্ডই 1 হবে বিকজ ঘরের মাঠে খেলছে। ম্যাচগুলো গ্রুপ ডির কোথায় কোথায় হবে জানো? একটা তো ইংল্যান্ডই খেলবে। হ্যাঁ, ইংল্যান্ড ওয়েম্বলিতেই খেলবে 3টে ম্যাচ। হ্যাঁ, আর একটা ভেন্যু কোথায় যেন? স্কটল্যান্ডের ফিক্সচার, স্কটল্যান্ডে কোনো হ্যামডেনবার্গে কোনো খেলা নেই স্কটল্যান্ডে। বেলজিয়ামে তো খেলা হচ্ছে না, বেলজিয়ামের খেলাটা তো হচ্ছে না। ক্রোয়েশিয়া দুটো ম্যাচ গ্লাসগোতে, একটা লন্ডনে। আচ্ছা আচ্ছা, তাহলে গ্লাসগো আর হোম অ্যাডভান্টেজ বেসিক্যালি ইংল্যান্ডেরই। আমার মনে হয় স্কটল্যান্ডের দুটো ম্যাচ গ্লাসগোতে রয়েছে। আমার মনে হয় চেক রিপাবলিকটা একটা কিন্তু ডার্ক হর্স হতে পারে। চেক রিপাবলিক আমার মতে সেক্ষেত্রে আইদার চেক রিপাবলিক নাম্বার 2 হয়ে উঠবে বা নাম্বার 3 হয়ে হয়তো উঠে। যদি 2 হয়ে না ওঠে, 2 নম্বর টিম হয়ে না ওঠে, কেননা ক্রোয়েশিয়া 2018 খুবই ভালো খেলেছে। আমি জানি না, হয়তো বেশ কিছু প্লেয়ার একটু বয়সও হয়েছে 2018 পরে, কিছু নতুন প্লেয়ারও এসছে, কিন্তু আমার মনে হয় হয়তো ওইখানে একটা চেক রিপাবলিক হয়তো ওখানটায় একটা ইয়ে করতে পারে, অঘটন ঘটাতে পারে। যাই হোক,
টপ র্যাঙ্কস অবভিয়াসলি ইংল্যান্ড আর ক্রোয়েশিয়া, বাট 3 নম্বরে স্কটল্যান্ড যেমন তুই বাজি ধরছিস, আমার মনে হয় যে ওইখানে হয়তো চেক রিপাবলিক আসতে পারে। হ্যাঁ, চেক হওয়ার রিপাবলিকের কোয়ালিটি chances আছে, কোনো আছে। ডাউট নেই, অ্যাবসলিউট ডাউট হওয়ার চান্সেস ডেফিনেটলি আছে। আমি আর স্টিল আপনার- থার্ড টিম হিসেবে স্কটল্যান্ডকেই, স্কটল্যান্ডের উপরে বাজি দেবো থার্ড টিম হিসেবে, অন স্লাইটলি পেপার বেটার সাইড। স্কটল্যান্ডের টিম, হ্যাঁ অন পেপার স্কটল্যান্ডের সাইডটা স্লাইটলি বেটার, কিন্তু ওই আর কি মানে খুব এই ন্যাশনাল টিম স্পেশালি এই কম্পিটিশন গুলো খুব ফাইন মার্জিনস এ ডিসাইড হয় মানে। স্পেশালি আর স্কটল্যান্ড স্কটল্যান্ড মিডফিল্ডটা qualifying এ ইজ জার্মান। ভেরি ভালো গুড। টিমকে হারিয়েছিল, স্কটল্যান্ড সার্বিয়াকে হারিয়েছিল কোয়ালিফাইং এ। হুম। সো স্কটল্যান্ডের কোয়ালিটি আছে এই ইস্টার্ন ইউরোপিয়ান টিমগুলোর সাথে জোজার, আর ডিফেন্সিভ স্ট্রেংথ আছে এশিয়ান ইউরোপিয়ান টিমগুলোকে আটকে দেওয়ার। এবার ডিপেন্ড করছে চে অ্যাডামসকে টেনে হিঁচড়ে এবার স্কটল্যান্ডে ঢোকানো হয়েছে, জাস্ট উনি একটু ভালো গোল স্কোরার ছিলেন বলে। স্কটল্যান্ডের আরেকজন খুব ন্যাচারাল গোল স্কোরার এবছর টিমে নিয়ে যাওয়া হয়নি, লিগ বেসিস, কেন কি সেল্টিকের হয় রেগুলারলি খেলেনি, কিন্তু উনি বোধহয় স্কটল্যান্ডের সবার থেকে ন্যাচারাল গোল স্কোরার, কিন্তু উনি টিমই নেই। বেসিক্যালি ফিটনেস ইস্যুস আছে, অনেক প্রবলেমস আছে লিগ বেসিসকে নিয়ে। চে অ্যাডামস চে অ্যাডামসের লাস্ট উপরে ম্যাচেও গোল স্কটল্যান্ড করেছে। বাজি ধরছে, জাস্ট ফরওয়ার্ড লাইনটাকে একটু ক্যারি করা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখা যাক কি হয়। স্কটল্যান্ডের চে অ্যাডামস স্পটটা ইনফ্যাক্ট সাউদাম্পটনে এক্স্যাক্টলি নাম্বার 9 তো খেলেনি, ড্যানি ইংস খেলছিল তার পাশে। চে অ্যাডামস সেকেন্ড স্ট্রাইকার, জেনারেলি উইং এ। কিন্তু এই স্কটল্যান্ড টিমে উনি ফরওয়ার্ডে খেলবেন। আরেকজন প্লেয়ার আছে কেভিন নিসবেট বলে, হিবার্নিয়ানের প্লেয়ার, এই বছর হিবার্নিয়ানের অনেকগুলো গোল করেছেন। নিসবেট এই বছর ওই মোস্ট প্রবাবলি ফ্রম দ্য বেঞ্চ ইউজ করা হবে, উনি স্টার্ট করবেন না, কিন্তু নিসবেটেরও গোলের চোখ আছে, যে কিছু গোল স্কোরার এই টিমে আছে এখনো, কিন্তু যেহেতু আমরা রেগুলারলি স্কটল্যান্ডের খেলা দেখি না, এই প্লেয়ার গুলোকে আমরা খুব একটা বেশি চিনি না, ওই জন্য আমাদের ডাউটস থাকে যে এরা কতটা ইন্টারন্যাশনাল ফুটবলে কি ভালো করবে। কিন্তু স্কটল্যান্ড কিন্তু কোয়ালিফাইং এ কিছু ভালো টিমকে হারিয়ে উঠেছে, এমন না যে খুব আতিপাতি টিমকে হারিয়ে স্কটল্যান্ড কোয়ালিফাই করেছে। অ্যাটলিস্ট সার্বিয়াকে হারাতে হয়েছিল স্কটল্যান্ডকে ওঠার জন্য। এই গ্রুপটা থেকে আমি একটা ম্যাচের জন্য মানে আই এম এক্সাইটেড ইজ স্কটল্যান্ড ভার্সেস ইংল্যান্ড, স্কটল্যান্ড ওয়েমব্লিতে। হ্যাঁ ওয়েমব্লিতে ইংল্যান্ড স্কটল্যান্ড উইথ ক্রাউড, ভালো বিজ্ঞাপন ইউরো। ইংল্যান্ড স্কটল্যান্ড, হ্যাঁ। হ্যাঁ ইংল্যান্ড স্কটল্যান্ড এই গ্রুপের মার্কিং ম্যাচ বলা যেতে পারে, ইভেন দো ক্রোয়েশিয়া ইজ দ্য বেটার টিম স্কটল্যান্ড, জাস্ট হ্যাঁ। ক্রোয়েশিয়া আমার because of স্লাইটলি এজিং স্কোয়াড লাগছে, যদিও আমার মনে হয় সেকেন্ড টিম হিসেবেই কোয়ালিফাই করবে। হ্যাঁ ক্রোয়েশিয়ার আমারও ব্যাপারটা হচ্ছে খুব croatia- অলরেডি খুব একটা ভালো রকম কোহেসিভ ইউনিট, মানে ওদের মধ্যে এজিং হলেও মানে ওই একটা টিম আছে যেটা অনেকদিন ধরে খেলছে আর টপ লেভেলে খেলছে মোটামুটি, তো এটা একটা ফ্যাক্টর হয়ে যায় মানে। আলটিমেটলি স্কটল্যান্ডের বড় মডরিচ উইল মেক দ্য টুর্নামেন্টের ডিফারেন্স। এক্সপেরিয়েন্স নেই, এটা একটা বড় প্রবলেম হতে পারে, টুর্নামেন্টে কোনো এক্সপেরিয়েন্স নেই, 98 থেকে খেলেনি, দেখা যাক। কিন্তু আমার মনে হয় ইংল্যান্ড ক্রোয়েশিয়া ফার্স্ট সেকেন্ড যে কোনো একটা কম্বিনেশনে উঠবে, আর ফাইনাল টিমটা মোস্ট প্রবাবলি স্কটল্যান্ড হবে। ঠিক, দেখা যাক কি হয়। আপনারা শুনলেন গ্রুপ ডি এর অ্যানালিসিস। এটা আমাদের চতুর্থ পর্ব আমাদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপগুলোর। আজকের মতো এখানেই শেষ করছি, আবার নেক্সট আরেকটা পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব ফুটবলের আড্ডায়। তবে তার আগে যাওয়ার আগে মনে করিয়ে দিই, আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ।